আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। নির্বাচন কখন হবে জানালেন প্রধান নির্বাচন কমিশনার। এদিকে দ্রুত সংস্কার করে ভোটের অধিকার ফিরে দিতে হবে বলছেন মঈন খান। জানাবো হাসিনার বারবার অনুরোধ সত্ত্বেও কেন বিমান পাঠায়নি ভারত। জানিয়ে দিব বিএনপি জামায়াতের সম্ভাব্য প্রার্থীরা মাঠে। এবং সর্বশেষ জানাবো গাজীপুরে আরো এক মামলায় খালাস পেলেন তারেক রহমান। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। নির্বাচন কখন হবে জানালেন প্রধান নির্বাচন কমিশনার। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, কিন্তু নির্বাচন করতে গেলে আবশ্যকীয় কিছু সংস্কার তো লাগবেই। কিছু সংস্কার প্রক্রিয়া শেষ করে দ্রুত, অবাধ, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন প্রয়োজন করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন সদ্য শপথ নেওয়া প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। নাসির উদ্দিন বলেন, আমি এই দায়িত্বটাকে জীবনে বড় একটি অপরচুনিটি হিসেবে দেখছি। দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত। তারা ফ্রি ফায়ার একটি নির্বাচনের জন্য অনেক সংগ্রাম করেছে, অনেক আন্দোলন করেছে বিগত বছরগুলোতে এবং অনেকে রক্ত দিয়েছে। আমি তাদেরকে ফ্রি ফায়ার এবং গ্রহণযোগ্য একটি নির্বাচন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এর জন্য আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করব। তিনি বলেন, আমি আত্মবিশ্বাসী যে আমি একটি করতে পারবো। আমার সাথে নির্বাচন কমিশনে খুব শক্তিশালী একটি টিম রয়েছে। আমরা সবাই মিলে দেশবাসী এবং রাজনৈতিক দলগুলোর সহযোগিতা নিয়ে এই জাতিকে সুন্দর একটি নির্বাচন উপহার দেব। এই সময় তাকে প্রশ্ন করা হয়, নির্বাচন কি সংস্কার কাজ শেষে অনুষ্ঠিত হবে? জবাবে তিনি বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, কিন্তু নির্বাচন করতে গেলে অবশ্যই কিছু সংস্কার তো লাগবেই। সিসি বলে, নির্বাচন করতে গেলে যারা ইয়াং জেনারেশন, যারা বছর পর বছর ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে, তাদেরকে তো আমাদের ভোটার লিস্টে আনতে হবে। এখানে কিছু রিফর্ম দরকার এবং কোথায় কোথায় সংস্কার প্রয়োজন সেটা আশা করি আমরা খুব দ্রুত পাবো। যেহেতু অলরেডি একটি সংস্কার কমিশন কাজ করছে, রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে নির্বাচনের আয়োজন করা হবে। জামিনে তিনি বলেন, আপনারা আশ্বস্ত থাকুন, আমাদের নিয়ত শহীদ। যে রাজনৈতিক দলগুলো 15 থেকে 16 বছর ধরে বলে আসছেন আমরা ভোটের অধিকার চাই, তাদেরকে আমরা সঙ্গে চাই, তাদের ডিমান্ড বাস্তবায়নে আমরা সহযোগিতা করব। আমরা জাতির কাছে ওয়াদাবদ্ধ। রিফর্ম এবং নির্বাচনের আয়োজন করতে কত সময় লাগতে পারে জানতে চাইলে তিনি বলেন, দিনক্ষণ দিয়ে এখন কিছু বলা যাবে না, আগে আমি দায়িত্বটা বুঝে নেই। দ্রুত সংস্কার করে ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে বলছেন মঈন খান। স্বৈরাচার থেকে গণতন্ত্রের পথে আসতে এই সরকারকে দ্রুত প্রয়োজনীয় সংস্কার করে ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। মহিদুর রহমান দীর্ঘ 17 বছর পর গত 16 নভেম্বর সকালে যুক্তরাজ্য থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এই সময় নির্বাচন কমিশন গঠন করে সরকারের ধন্যবাদ জানান মঈন খান। তিনি বলেন, একটি দল জনগণের উপর অত্যাচার করে ছাত্র জনতার প্রতিরোধের মুখে দেশ ছেড়ে পালিয়েছে। স্বৈরাচার বিদায় নিয়েছে বলেই দেশের মানুষ মুক্তি পেয়েছে। মিথ্যা মামলায় অনেকেই বিদেশ চলে গিয়েছিল, তাদের দেশের মাটিতে চলে আসার সুযোগ হয়েছে বলেও মন্তব্য করেছেন মঈন খান। হাসিনার বারবার অনুরোধ সত্ত্বেও কেন বিমান পাঠায়নি ভারত? শেখ হাসিনাকে অনেকে গত এক যুগ ধরে আয়রন লেডি বলে বর্ণনা করেছিলেন। 15.5 বছর যাবৎ দণ্ড প্রতাপে ক্ষমতায় টিকে থাকা একজন প্রধানমন্ত্রী এভাবে দেশ ছেড়ে পালিয়ে যাবেন, সেটা অনেক ধারণাই করতে পারেননি। বাংলাদেশের ইতিহাসে ক্ষমতাচ্যুত হবার পর কোনো ব্যক্তি এভাবে দেশ ছেড়ে পালাতে বাধ্য হননি। ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে গত 5 আগস্ট শেখ হাসিনা ও তার বোন শেখ রেহেনা প্রতিবেশী দেশ ভারতে পালিয়ে যেতে বাধ্য হন। তবে তার পালিয়ে যাওয়ার আগে রোববার রাত এবং সোমবার সকাল থেকে নানা নাটকীয়তা হয়েছে। 5 আগস্ট দুপুর পর্যন্ত দফায় দফায় নিরাপত্তা চেয়ে ভারতীয় কর্মকাণ্ডদের 5 আগস্ট দুপুর পর্যন্ত দফায় দফায় নিরাপত্তা চেয়ে ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে শেখ হাসিনা আলোচনা করেন। তিনি বলেছিলেন, ঢাকার কোনো বিমানে চড়তে তিনি নিরাপদ বোধ করছেন না। এর মধ্যে নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল অন্যতম। দোভালকে হাসিনা একাধিকবার বলেছেন, আমি দেশ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। এই মুহূর্তে আমার সামনে আর কোনো বিকল্প নেই, কারণ জনগণের পাশাপাশি সেনাবাহিনীও আমার বিরুদ্ধে চলে গেছে। এই অবস্থায় প্রাণ বাঁচাতে দেশ ছাড়তে হবে। তাই ভারত যদি বিমান পাঠায় তাহলে আমি নিরাপদে দেশ ত্যাগ করতে পারবো। তবে হাসিনার অব্যাহত অনুরোধ সত্ত্বেও ভারত থেকে বিমান আসেনি। কেন ভারত বিমান পাঠায়নি তা নিয়ে এখনো বিস্তার আলোচনা রয়েছে। জনশ্রুতি রয়েছে, হাসিনা এই অনুরোধের প্রেক্ষিতে দোভাল নাকি বলেছেন, আমরা দেখছি কি করা যায়। দিল্লিতে তখন এই নিয়ে একটি উচ্চ পর্যায়ে বৈঠকও বসে, নেওয়া হয় বিরোধী রাজনৈতিক দলগুলোর মতামত। এরপর বলা হয় ভারতের পক্ষে নানা কারণে বিমান পাঠানো ঠিক হবে না। বাংলাদেশকে বলা হোক তারা নিজ দায়িত্ব যেন শেখ হাসিনাকে নিরাপদে দিল্লিতে পাঠিয়ে দেয়। ঢাকা তখন অগ্নিগর্ভ, যে কোনো মুহূর্তে বিক্ষুব্ধ জনতা গণভবন দখল করে নিতে পারে। এমনকি সেনানিবাসে নেওয়ার পরও পরিস্থিতি কি দাঁড়ায় তা নিয়েও চিন্তিত হয়ে পড়েন সেনা নেতৃত্ব।
এমন অবস্থায় হাসিনা নিরাপত্তা দেওয়া সেনাবাহিনীর পক্ষে কঠিন হবে। এই বিক্ষুব্ধ জনস্রোত মোকাবেলা করতে গেলে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটবে। ওদিকে ভীত সন্ত্রস্ত হাসিনাও দেশ ছাড়ার ব্যাপারে মরিয়া। বারবার সেনা প্রশাসনকে সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ জানান, বলে যে করে হোক তাকে যেন তারা দ্রুত দিল্লি পাঠানোর ব্যবস্থা। জেনারেল ওয়াকারুজ্জামান বিষয়টি নিয়ে তার সহকর্মীদের সঙ্গে কথা বলেন, তাই তখন এক বাক্যে হাসিনাকে বিদেশে পাঠিয়ে দেওয়ার ব্যাপারে একমত হন। এরপরে বাংলাদেশের নিজস্ব বিমানে হাসিনাকে দিল্লি পাঠানো হয়। প্রশ্ন হচ্ছে, হাসিনাকে নিয়ে ভারত কেন বিমান পাঠালো না? কূটনৈতিক সূত্রগুলো বলছে, ভবিষ্যৎ রাজনীতির কথা ভেবে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। ভারতীয় নেতৃত্ববৃন্দ তখন যুক্তি দেখিয়েছিলেন, হাসিনাকে যদি ভারতে তার নিজস্ব বিমানে উঠিয়ে নিয়ে যায় তখন আন্তর্জাতিক মহলে নানা প্রশ্ন উঠবে। বলা হবে, একটি রাষ্ট্র থেকে এইভাবে তৃতীয় আরেকটি দেশ ক্ষমতাচ্যুত কোনো প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীকে নিরাপত্তার নামে উদ্ধার করলে দেশটির স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়েই প্রশ্ন উঠবে। এমনিতেই বাংলাদেশের মানুষ ভারত বিরোধী। এই ছাড়া অন্য একটি কারণও ছিল, ভারত প্রমাণ করতে চেয়েছিল বাংলাদেশই তাদের প্রধানমন্ত্রীকে এভাবে পুশ করেছে। একটি দায়িত্বশীল কূটনৈতিক সূত্র জানায়, বাংলাদেশ কর্তৃপক্ষ সিদ্ধান্তহীনতার ভারত নাকি হুমকিও দিয়েছিল, যদি তারা হাসিনাকে দ্রুত না পাঠায় তাহলে বিকল্প কঠিন ব্যবস্থার কথা ভাবা হবে। হাসিনা দেশ ছাড়ার আগে হাতে ৩ পৃষ্ঠার একটি লেখা লিখেছিলেন। তখন তিনি তার প্রেস টিমের একজন সদস্যের সঙ্গে কথাও বলেন। এই সদস্য এখন আত্মগোপনে রয়েছেন। লেখাটা হাসিনা রেখে যাননি, ভ্যানিটি ব্যাগে করেই তা নিয়ে যান দিল্লিতে। সেখানে পৌঁছার পর ওই দিন রাত ১২টার দিকে ঢাকায় তার কয়েকজন বিশ্বস্ত সহকর্মীর সঙ্গে ফোনে কথা বলেন। তখন এই লেখার প্রসঙ্গটি আসে, যা নিয়ে বিস্তারিত জানা সম্ভব হয়নি। বিএনপি জামায়াতের সম্ভাব্য প্রার্থীরা মাঠে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ ঠিক না হলেও চাঁদপুরের ৫টি আসনে বিএনপি জামায়াত ইসলামী নেতাকর্মীরা সাংগঠনিক তৎপরতায় বেশ সক্রিয় হয়ে উঠেছেন। জেলা জুড়ে বইছে এখন নির্বাচনী হাওয়া। ৫টি নির্বাচনী এলাকায় এখন রাজনৈতিক কর্মসূচি পালনের পাশাপাশি সম্ভাব্য প্রার্থীদের প্রচারণায় সরগম। প্রতিদিনই জেলার সব নির্বাচনী এলাকায় বিএনপি কিংবা তার অঙ্গসংযোগ নানা কর্মসূচি ও সাংগঠনিক সভা সমাবেশ করছে। সাংগঠনিক ভিত শক্ত করতে নানা কর্মসূচি পালনে পিছিয়ে নেই জামায়াত ইসলামীও। এছাড়া ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, খেলাফত মজলিস সহ এখানকার রাজনীতির মাঠে নানা কর্মসূচি নিয়ে সক্রিয় রয়েছে। এমনিতেই চাঁদপুরের সব কয়টি আসন বিএনপির ভোট ব্যাংক হিসেবে পরিচিত। গত ৩টি জাতীয় সংসদ নির্বাচনে এখানকার সব কয়টি আসন আওয়ামী লীগের নিয়ন্ত্রণে থাকলেও ৫ আগস্টের পর পুরো জেলার পরিস্থিতি দ্রুত পাল্টে যায়। বিএনপি নেতাকর্মীরা সক্রিয় হয়ে ওঠেন, অপরদিকে আওয়ামী লীগ বা তার অঙ্গ সংগঠনের কাউকে এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। অধিকাংশ মোবাইল ফোন এখন বন্ধ। চাঁদপুর ২ মতলব উত্তর দক্ষিণ আসনে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী প্রয়াত নুরুল হুদার ছেলে তানভীর হুদায়, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আতাউর রহমান ঢালী, বিএনপি নেতা মাহবুব রহমান শামীম, জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোহাম্মদ জালাল আহমেদ, জেলা বিএনপির সভাপতি ব্যারিস্টার ওবায়দুল রহমান টিপুর নাম দলীয় প্রার্থী হিসেবে শোনা যাচ্ছে। অনেক নেতাকে মতলবের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে দেখা গেলেও তানভীর হুদা প্রায় প্রতিদিনই নানা কর্মসূচি নিয়ে মাঠে সক্রিয় থাকছেন বলে জানান স্থানীয় বিএনপি কর্মী আসগর আলী। চাঁদপুর ৩ চাঁদপুর সদর হাইমচর আসনে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ও বিএনপি নেতা মাহবুবুর রহমান শাহীন ও মোস্তফা খান সাফারির নাম শোনা যাচ্ছে। তবে প্রচার ও সাংগঠনিক তৎপরতায় জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক অনেক এগিয়ে ও শক্তিশালী অবস্থানে রয়েছেন। প্রতিদিন এই নির্বাচনী এলাকায় দলের নানা অনুষ্ঠানে যোগ দিচ্ছেন তিনি। এখানে স্থানীয়ভাবে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে তার পক্ষে কাজ করছেন। চাঁদপুর ৪ ফরিদগঞ্জ আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে সাবেক এমপি ও কেন্দ্রীয় বিএনপির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়লন হারুনের রশিদ, কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য মোতাহার হোসেন পাটোয়ারি, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক শিল্পপতি এম এ হান্নানের নাম শোনা যাচ্ছে। চাঁদপুর ৫ হবিগঞ্জের শাহরাস্তি আসনে জেলা বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকনের নাম শোনা যাচ্ছে। নির্বাচনী মাঠে এই দুই নেতা ও তাদের অনুসারীরা রাজনৈতিক ও সামাজিক কর্মসূচি পালনে তৎপর দেখা যাচ্ছে। অপরদিকে জামায়াত ইসলামী অনেক আগে থেকে তাদের ৪টি আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করে রেখেছেন বলে জানালেন দলের জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান। তিনি জানান, চাঁদপুর ১ আসনে জামায়াত ইসলামের প্রার্থী মাওলানা আবু নসর আশরাফী, চাঁদপুর ৩ আসনে দলের জেলা সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান, চাঁদপুর ৪ আসনে জেলা জামায়াত ইসলামীর আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজি, চাঁদপুর ৫ আসনে জেলা জামায়াত সহকারী সেক্রেটারি অধ্যাপক আবুল হোসাইনের নাম চূড়ান্ত করা হয়েছে। চাঁদপুর ২ আসনে তাদের দলীয় প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি বলে জানান। তবে এই আসনে জামায়াত ইসলামী ডক্টর আব্দুল মবিন, দেওয়ান আবুল বাশার ও আব্দুর রব পাটোয়ারির নাম সম্ভাব্য প্রার্থী হিসেবে শোনা যাচ্ছে। স্থানীয়ভাবে বিএনপির প্রস্তুতি সম্পর্কে জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সেলিম যুগান্তরকে বলেন, সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় যাওয়ার অথবা অন্য কোনো রাজনৈতিক দলকে ক্ষমতায় যাওয়ার সুযোগ করে দেওয়ার জন্যই বিএনপির জন্ম হয়েছে। বিএনপির উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল। গাজীপুরে আরও এক মামলায় খালাস পেলেন তারেক রহমান।
গাজীপুরের জয়দেবপুর থানা পুলিশের দায়ের করা একটি বিস্ফোরক মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ ৩২ জনকে অব্যাহতি দিয়েছেন আদালত। আদালত সূত্রে জানা গেছে, গাজীপুর সদর উপজেলা তৎকালীন হোতাপাড়া পুলিশ ফাঁড়ির আওতাধীন মানিপুর খালসাপাড়া এলাকার ২০১৫ সালের জানুয়ারি মাসে একটি পার্কিং করা বাসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার ঘোষণায় ওই এলাকায় মোতলেব মেম্বারকে প্রধান আসামি করে ১৮ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ৪০ থেকে ৩৫ জনের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা বিস্ফোরক আইনে জয়দেবপুর থানা পুলিশ এসআই দিলীপ চন্দ্র সরকার বাদী হয়ে ১০১-১-১৫ নম্বর মামলাটি দায়ের করেন। পরে একই বছরের আগস্টে এসআই এমদাদুল হক তদন্ত করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সাবেক মেয়র ও প্রতিমন্ত্রী মৃত অধ্যাপক এম.এ মান্নানের ছেলে মঞ্জুর করিমের রনিকে সংযুক্ত করে ৩২ জনের নাম আদালতে চার্জশিট দাখিল করলে আদালত তা গ্রহণ করেন। মামলাটি দীর্ঘ শুনানি শেষে মিথ্যা প্রমাণিত হওয়ায় আজ রোববার আসামিদের ওই মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।